বিএসইসি বাজারকে এগোতে দিলেও স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে করা হয়েছে অযাচিত হস্তক্ষেপ, যা বারবার বাজারকে করছে বাধাগ্রস্ত। আজকে 1400 ভলিউম থেকে আজকে 400-500 ভলিউমে আসছে, তো এইসব কারণে আপনাদের হস্তক্ষেপের কারণে সবসময় বাজারে বড় ধরনের পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায় এই মার্জিন ঋণ। যারা ঋণ নিয়ে ব্যবসা করেন এক সময় হারিয়ে ফেলেন আসল বিনিয়োগ। এই যে নিশ্চয় করার প্রসেসটা কে করেছে? বিএসইসি করেছে। বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন এই মার্জিন রুল অনুমোদন দিয়েছে। স্বাগত দর্শক, দেশের শেয়ার বাজার নিয়ে নাগরিকের বিশেষ আয়োজন শেয়ার টকে আপনাদের সঙ্গে আছি আমি সানি আহমেদ। শেয়ার টক অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের সৌজন্যে। নানা ইতিবাচক সংবাদ থাকলেও গেল সপ্তাহে শেয়ার বাজার পার করেছে অনেকটা আতঙ্কে। পুঁজিবাজারে 50 লাখ টাকার উপর মূলধনী মুনাফা করা বিনিয়োগকারীদের তালিকা চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এনবিআর এর চিঠি বিএসইসির মাধ্যম হয়ে পাঠানো হয়েছে উভয় স্টক এক্সচেঞ্জে। কর সংক্রান্ত এসব অযাচিত হস্তক্ষেপ নতুন করে সৃষ্টি করেছে বাড়তি আতঙ্ক। তবে স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে বড় বিনিয়োগকারীদের তথ্য জানানোর প্রয়োজন হবে না, তাই আতঙ্কিত না হওয়ার পরামর্শ তাদের। পতনের আরেকটি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক 73.85% কমে দাঁড়িয়েছে 5450 পয়েন্ট। লেনদেন 2243 কোটি কমে সর্বমোট টার্নওভার হয়েছে 3505 কোটি 32 লাখ টাকা। এছাড়া বাজার মূলধন কমেছে 146 কোটি টাকা। এদিকে সপ্তাহ জুড়ে 397 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 68টির, কমেছে 306টির এবং অপরিবর্তিত রয়েছে 35টির দর। ডিএসসির মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও পড়েছে নেতিবাচক প্রভাব। সিএসসি সূচক CASPI 181 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 15,338 পয়েন্ট। সপ্তাহ জুড়ে লেনদেন 25 কোটি কমে সর্বমোট টার্নওভার হয়েছে 67 কোটি 5 লাখ টাকা। এছাড়া 312 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 89টির, কমেছে 195টির এবং অপরিবর্তিত রয়েছে 28টির দর। দর্শক, গেল সপ্তাহে শেয়ার বাজারে ঘটেছে বেশ কিছু আলোচিত ঘটনা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সুদিন ফিরতে যাচ্ছে বেক্সিমকো গ্রুপে। কোম্পানির বন্ধ 15 কারখানা চালু করতে জাপান ও যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আসছে। সরকারও দিয়েছে ইতিবাচক সাড়া। 50 লাখ টাকার ওপর মূলধনী মুনাফা করা বিনিয়োগকারীদের তালিকা চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। বাজারে আতঙ্কে ছড়ালেও পরবর্তীতে এই পদক্ষেপ থেকে ফিরেছে স্টক এক্সচেঞ্জ। অর্থ পরিশোধ না করেই একমি পেস্টিসাইডস এর শেয়ার জালিয়াতি করে কোম্পানির 4 পরিচালক ও 16 প্লেসমেন্ট শেয়ার হোল্ডার চিহ্নিত করা হয়েছে, যাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য প্রতিবেদন পাঠানো হয়েছে দুদকে। সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস এর শেয়ার কারসাজি করায় জেনেক্স ইনফোসিসের 9 পরিচালক প্রত্যেককে 1 কোটি 2 লাখ টাকা করে আর্থিক জরিমানা করেছে কমিশন। এছাড়া জেনেক্স ইনফ্রাস্ট্রাকচারকেও করা হয়েছে 2 কোটি 55 লাখ টাকা জরিমানা। সুরিদ ইন্ডাস্ট্রিজ, রিং শাইন টেক্সটাইল, আমান কটন ফাইব্রাস, ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে গুরুতর অনিয়ম করা সংশ্লিষ্ট নিরীক্ষা ফার্মগুলোকে অযোগ্য ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বাজার চলবে বাজারের নিজস্ব গতিতে, এতে কোনো অযাচিত হস্তক্ষেপ করা হবে না বলে আগেই জানিয়ে দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা। কিন্তু বিএসইসি বাজারকে এগোতে দিলেও স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে করা হয়েছে অযাচিত হস্তক্ষেপ, যা বারবার বাজারকে করছে বাধাগ্রস্ত। এতে দৈনিক লেনদেনও নেমেছে তলানিতে। আমরা অনেকদিন ধরে বলে আসছি যে অযাচিত হস্তক্ষেপ বাজারে না করলে বাজারের গতিতে বাজারকে চলতে দেয়া, এবং বাজারের গতিতে বাজার চলছিল। আপনি যেটা বলেছেন, এসিসিও বলেছে যে আমরা অযাচিত হস্তক্ষেপ করব না। সো এখন তাহলে কি ঘটলো? এখন ঘটলো যে ডিএসসি এই হস্তক্ষেপগুলো করছে। কি হস্তক্ষেপ করছে? যে এই চিঠি চালাচালি, যে কেন এটা বাড়লো, কেন আপনার ক্লায়েন্ট এটা কিনলো, কেন এটা জেড গ্রুপের শেয়ার আপনারা ক্লায়েন্ট কিনলো, আপনার এই ক্লায়েন্টের এটা দেন, ক্লায়েন্টের সেটা দেন, এই নানান জিনিস
এই ডিএসসি করতেছে। সো কাজে এই যে কাজগুলা ডিএসসি করছে, অযাচিতভাবে একটা হস্তক্ষেপ করছেন। আপনি জেড গ্রুপ কেন কিনছে আপনার ক্লায়েন্ট? বন্ধ করে দেন না জেড গ্রুপ। আপনি উইন্ডো রাখছেন কেন? কেনার জন্যই তো রাখছেন। আপনার যদি ইনস্ট্রুমেন্ট বাজারে থাকে, এটা একটা বাজার, এখানে অনেক রকম কাস্টমার থাকবে। কেউ হয়তো জেড গ্রুপে ইন্টারেস্টেড হবে, কেউ এন গ্রুপে হবে, কেউ এতে হবে, কেউ বিতে হবে। যদি আপনার স্পেসিফিক কোনো কিছু থাকে, আপনি সেটা বন্ধ করেন। আপনি খোলা রেখেছেন, বিনিয়োগকারীরা সেখানে কেনাকাটা করছে। বিনিয়োগকারীর কি দোষ? আপনি 2 দিন পর পর চিঠি দেন, এটা কেন উঠতেছে, আবার কোম্পানিরেও চিঠি দেন যে এটা কেন উঠলো। আরে বাবা, এটা কেন উঠলো, এটা ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের বিষয়। এখানে তো আপনার কিছু নাই। আপনি এটা, যদি সেখানে কোনো ফাউল প্লে হয়, যদি সেখানে কোনোভাবে কেউ যদি বাজারের সুযোগ নেয়, সেটা আপনি ধরবেন, অবশ্যই ধরবেন। আমরাও চাই বাজারের অ্যাকাউন্টেবিলিটি। কিন্তু আপনি বাজারে 2 টাকা বাড়লে, 5 টাকা বাড়লে আপনি চিঠি দিয়ে বসে থাকেন বাজারের মধ্যে। এইটা হলো অযাচিত হস্তক্ষেপ। বাজারের মতো করে আপনি বাজারকে চলতে দিচ্ছেন না। আজকে দেখেন ভলিউম 1200-1400 ভলিউমের থেকে আজকে 300-400 ভলিউম, আবার ফিরে আসছে 500 ভলিউম। এটা এইভাবে তো বাজার চলতে পারে না। আপনি যদি বাজারকে ফ্রিলি মুভ করতে না দেন, এখানে কোনো কেউ বাজারের সুযোগ নিচ্ছে, অবশ্যই ধরেন। আপনার সার্ভেলেন্স সিস্টেম খুব সুচারু একটা সিস্টেম। সেই সিস্টেমে ব্রোকারেজ হাউসের নাম উঠে, সেই ক্লায়েন্টের বিও অ্যাকাউন্ট নাম্বার উঠে, প্রত্যেকটা জিনিস উঠে। আপনি তাহলে সেখানে 44টা অ্যালার্ট আছে। তাহলে এই যে 44টা অ্যালার্ট, সেটা কি? সেটা রুলস, বিএসইসি রুলস, ঢাকা স্টক এক্সচেঞ্জের কোনো আইন কানুন, প্রত্যেকটা জিনিস সেই সফটওয়্যারে দেয়া আছে। সফটওয়্যার যখনই দেখে যে সে আইনের উল্লঙ্ঘন হচ্ছে, ব্যত্যয় ঘটছে, তাৎক্ষণিকভাবে 44টা অ্যালার্ট আছে আপনার সফটওয়্যারে। 44টা অ্যালার্ট আছে। যখনই কোনো একটার ব্যত্যয় ঘটে, সে অ্যালার্ট বাজায়, অ্যালার্ম বাজায়। সো আপনি সেই অ্যালার্ম যখন বাজে, তখন আপনি তাৎক্ষণিকভাবে সেই ব্রোকারেজ হাউসে ফোন করে বলেন না কেন যে আপনার এই বিও অ্যাকাউন্ট নাম্বার থেকে দুষ্টামি হচ্ছে, আপনি কন্ট্রোল করেন। আপনি ঘটনা ঘটতে দেন কেন? আপনি ঘটনা ঘটায় তারপরে ইন্সপেকশন, ইনকোয়ারি এগুলো করেন কেন? এগুলোর দরকার কি? আপনি কেন বাজারে সেই ব্রোকারেজ হাউসকে সেই ক্লায়েন্টের সব ডকুমেন্টস চান কেন? এইগুলোই তো ইম্প্যাক্ট হয় বাজারের। আজকে 1400 ভলিউম থেকে আজকে 400-500 ভলিউমে আসছে, তো এইসব কারণে, আপনাদের হস্তক্ষেপের কারণে। দর্শক, তালিকাচ্যুত কিংবা জোরপূর্বক মার্জার যা কিছুই করা হয়েছে, তাতে দিন শেষে ক্ষতিগ্রস্ত হয়েছেন বিনিয়োগকারীরা। বর্তমানেও বাংলাদেশ ব্যাংক কিংবা স্টক এক্সচেঞ্জ তাদের পক্ষ থেকেও তালিকাচ্যুতির আলোচনা উঠেছে। এতে শেয়ার দর নেমে ব্যাপক ক্ষতিতে পড়েছেন বিনিয়োগকারীরা। অন্যদিকে কোম্পানির মালিক পক্ষ এই ডিলিস্টিং হলেই বড় বাচ্চা বেঁচে যান। তাই তালিকাচ্যুতির ক্ষেত্রে প্রয়োজন যুগোপযোগী আইন, বলছেন বিশেষজ্ঞরা। আমরা বিগত দিনে দেখেছি যে প্রত্যেকটা ডিলিস্টিং এর ক্ষেত্রে বিনিয়োগকারীরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। বিনিয়োগকারীরা শেয়ার ধরে বসে আছেন, সেটা একটা কাগজের টুকরো হয়ে গেছে। সো কাজেই এটা খুব দুঃখজনক। এইটা যদি আপনাকে বন্ধ করতে হয়, তাহলে আপনাকে ডিলিস্টিং রেগুলেশন যেটা আছে সেটা আমূল পরিবর্তন আনতে হবে এবং যুগোপযোগী করতে হবে। বিষয়টা হচ্ছে যে আপনার ডিলিস্টিং, আজকে যদি আমরা পার্শ্ববর্তী দেশেরও ডিলিস্টিং প্রসিডিওরটা দেখি, তাহলে সেই প্রসিডিওরে আমরা দেখব যে 6 মাস আগে নোটিশ দেয়া হয় এবং এই 6 মাস ধরে সেখানে ভ্যালুয়ার বসানো হয়। সেই ভ্যালুয়ারটা ভ্যালু নির্ধারণ করে এবং সেই ভ্যালু হিসাবে বিনিয়োগকারীদেরকে পরিশোধ করা হয় টাকা। এখন আপনি দেখেন, এখন শাস্তিটা দেখেন কি। এখন যে স্পন্সররা ওই ইসে আছে, কোম্পানিতে আছে, সেই স্পন্সরদের ডাইরেক্টরশিপ ইয়ে করে দেয়, মানে নষ্ট করে দেয়, তারা ডাইরেক্টর থাকতে পারবে না। দ্বিতীয়ত, সেই ডাইরেক্টররা আর কখনোই সেবিতে তাদের নতুন কোনো প্রজেক্ট নিয়ে আসতে পারবে না এবং সেই সকল ডাইরেক্টররা অন্য কোনো কোম্পানিতে যদি ডাইরেক্টর হন, সেই ডাইরেক্টরশিপও তাদের চলে যায়।
সো এই যে একটা শাস্তির বিধান, ক্ষেত্র বিশেষে তাদের বিদেশ যাত্রাও বন্ধ করা হয়, ক্ষেত্র বিশেষে তাদের অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়। সো কাজে এই যে একটা বিধান, একটা যাতে করে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত না হয়, সেইগুলো আমরা করতে পারছি না। আমাদের ডিলিস্টিং রেগুলেশনে সেই সকল নাই আর কি। হ্যাঁ, সো এখানে আমাদেরকে ডিলিস্টিং রেগুলেশনটাকে আমূল একটা পরিবর্তন নিয়ে আসতে হবে এবং যুগোপযোগী করতে হবে। তা না হলে বিনিয়োগকারীরা, ডিলিস্টিং হইলে তো কোম্পানির লাভ, কোম্পানি তো হাসি খুশি। বাংলাদেশের ডিলিস্টিং রেগুলেশনে যা আছে তাতে কোম্পানি বেঁচে যায়, ঠিক আছে, ডিভিডেন্ড দেওয়া লাগলো না, কোম্পানি আমার হাতে আবার ব্যাক চলে আসলো। যে সকল বিনিয়োগকারীরা টাকা বিনিয়োগ করেছিলেন তাদের টাকাও দেওয়া লাগলো না, তাইলে সেই সকল মালিক পক্ষ, ডাইরেক্টররা, স্পন্সররা বেঁচে যায় বাংলাদেশের ডিলিস্টিং রেগুলেশন হিসাবে। কিন্তু এটা যদি আমরা যুগোপযোগী করি তাহলে তাদেরও শাস্তি হবে, সেই স্পন্সর ডাইরেক্টরদেরও শাস্তি হবে এবং তারা, বিনিয়োগকারীরাও তাদের পয়সা ফেরত পাবেন। পুঁজিবাজারের ক্যান্সার হিসাবে বলা হয় নেগেটিভ ইকুইটিকে, যার সৃষ্টি হয় মূলত মার্জিন ঋণ থেকে। সবসময় বাজারে বড় ধরনের পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায় এই মার্জিন ঋণ। যারা ঋণ নিয়ে ব্যবসা করেন একসময় হারিয়ে ফেলেন আসল বিনিয়োগ। অন্যদিকে মার্জিন ঋণে শুধু তারাই ক্ষতিগ্রস্ত হন না, বরং সামগ্রিক পুঁজিবাজারে অতিরিক্ত সেল প্রেসার সৃষ্টি হয়ে ক্ষতির মুখে পড়েন অন্যান্য বিনিয়োগকারী। তাই সিকিউরিটিজ হাউসে মার্জিন সুবিধা বন্ধ করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। বর্তমান বাজারটা হচ্ছে কি একটা সম্ভাবনার বাজারকে মানে কন্ট্রোল করা হচ্ছে। এখন আরো বেশি ফ্যাসিলিটেট করা দরকার ছিল। এসএসসি ইসে করছে না, কন্ট্রোল করছে না। এখন কিছু প্রতিষ্ঠান, কিছু ব্যাংক ব্যাকড ইনস্টিটিউশনাল ব্রোকাররা বাজারটাকে নিয়ন্ত্রণ করছে। তারা ইন্ডেক্স বাড়তি দিচ্ছে না। এখন একটা নন মার্জিন অ্যাকাউন্ট যার আছে সেও ফোর সেল হলে সমানভাবে ক্ষতিগ্রস্ত হয় যার মার্জিন অ্যাকাউন্ট আছে তার চেয়ে। কেন, আমি তো ভাই নন মার্জিন অ্যাকাউন্টে শেয়ার দিচ্ছি, তার কারণে আমি কেন শাস্তি পাবো? মার্জিন রোল নেয়, তার জন্য ফোর সেল হয়, আমি নন মার্জিন অ্যাকাউন্ট আমি নিঃস্ব হয়ে যেতেছি। এটা তো হইতে পারে না। বিএসসি মানে কত পি পর্যন্ত দিতে পারবে সেটা দিতে পেরেছে, এইটা তো কোনো মতেই দিতে পারে না। এই বিএসসি এই মার্জিন দিয়েছে, এদের যে মার্জিন সংক্রান্ত কারণে যে সমস্ত ইনভেস্টর এ পর্যন্ত নিশ্চয়ই বাজার ছেড়েছে, তাদের ক্ষতিপূরণ দেওয়ার দরকার। কারণ বিএসসির অনুমোদন দিয়েছে বলে আমি কিনেছি, এই আইন মেনে আমি করেছি, আমি কেন ক্ষতি হলাম? আমি তো মার্জিন নেই। কোনো ব্রোকার হাউস মার্জিন দিতে পারবে না। সে যদি মার্জিন না, কেউ ঋণ নেয়, সেটা অন্য ব্যাংকের থেকে নিয়ে আসে, তার নিজের ক্যাপাসিটি। ব্যাংক শেয়ার রেখে মার্জিন ব্রোকার হাউস দিতে পারবে না। কারণ তার কারণে দেখা যাচ্ছে যে হিস্ট্রিক্যালি প্রুভেন যে তার কারণে এই মার্জিন অ্যাকাউন্টের কারণে নন মার্জিন অ্যাকাউন্টের বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর তার তো চাল চুলা সবই যাচ্ছে, যে মার্জিনে যায় সে খুব কম লোকই আছে। যে বড় বড় হাই প্লেয়ারগুলি দেখতেছেন না, যে বলে এক এক সময় একটা না হাই করতো, যে উমুক স্যার পিছনে লাইন রাখতো, তাদের অবস্থা গিয়ে দেখেন 100 কোটি টাকা 200 কোটি টাকা যারা ট্রেড করতো, এখন ভিন্ন অ্যাকাউন্ট খুলে 2 থেকে 3 কোটি টাকা ট্রেড করতেছে, মধ্যে তারা ট্রেড করতেছে, তারাও নিঃস্ব হয়ে গেছে। কিন্তু এই যে নিঃস্ব করার প্রসেসটা কে করেছে? বিএসসি করেছে। বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন এই মার্জিন রুল অনুমোদন দিয়েছে। দর্শক, উঠতে থাকা শেয়ার বাজারে আবারও শুরু হয়েছে স্লোত গতি। অনেকে আটকে গেছেন নতুন বিনিয়োগ করে। এই অবস্থায় কি করবেন তারা, কিংবা বর্তমান পুঁজিবাজারে বিনিয়োগকারীদের করণীয় কি, সে বিষয়ে বিনিয়োগ শিক্ষার আজকের পর্বে বিনিয়োগ পরামর্শ জানবো বিশেষজ্ঞের কাছ থেকে। বিনিয়োগকারীদের যেটা পরামর্শ সেটা হলো যে আপনারা সবসময় একটু হোমওয়ার্ক করে বেটার শেয়ার বিনিয়োগ করাটাই আপনাদের জন্য ভালো। বিকজ আমাদের বিনিয়োগকারী আমরা যারা আছি, আমরা স্বল্প ইনভেস্টমেন্ট নিয়ে বাজারে আসি। আমরা যাতে কোনোভাবেই মার্জিন লোনের দিকে না যাই, কারণ মার্জিন লোন আমি
18-20% ইন্টারেস্ট দিয়ে 22% ইন্টারেস্ট দিয়ে এমন কোনো ব্যবসা নাই যে আমি 30% 40% প্রফিট করব। সো নাম্বার 1 হলো যে সেখান থেকে আপনারা একটু বেরিয়ে আসতে হবে, মার্জিন লোন কোনো অবস্থায় নেওয়া যাবে না। আর আমার যা পুঁজি আছে, যতটুকু আমার ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি আছে, সেই ইনভেস্টমেন্ট ক্যাপাসিটির মধ্যে আমি যাতে ভালো ব্লু চিপ শেয়ার যাতে কিনতে পারি, এমন কোম্পানির শেয়ার কেনা যাদের গ্রোথ আছে, যেমন ডিভিডেন্ড পে আউট হিস্ট্রি তাদের ভালো, তাদের একটা গ্রোথ আছে সামনের দিকে, তাদের হয়তো আরেকটা কারখানা করতেছে কিংবা আরেকটা মডার্নাইজেশনে যাচ্ছে, হ্যাঁ, ক্যাপাসিটি বাড়াচ্ছে। এই জাতীয় গ্রোথ কোম্পানিগুলোর মধ্যে থাকলে আমি আশা করি যে কোনোভাবেই বিনিয়োগকারীরা ঠকবেন না। হয়তো বাজার খারাপ থাকলে একটু সময়ের জন্য তাদের বিনিয়োগটা আটকে থাকবে, বাট ইভেনচুয়ালি শেষ পর্যন্ত তারা তাদের পয়সা ফেরত পাবেন, আমি তাই মনে করি। দর্শক, এবার আন্তর্জাতিক শেয়ার বাজার। যুক্তরাজ্যে পতন, এশিয়ার মিশ্র প্রতিক্রিয়া এবং যুক্তরাষ্ট্রে রয়েছে ভালো অবস্থা। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ডাও জোন্সের সূচক গেল 5 দিনে 0.07% বেড়ে দাঁড়িয়েছে 46,142 পয়েন্ট। এছাড়া S&P ইন্ডেক্স 0.68% বেড়ে দাঁড়িয়েছে 6,632 পয়েন্ট। যুক্তরাষ্ট্রে চাঙ্গা ভাব থাকলেও পতনে রয়েছে ইউরোপের বেশিরভাগ শেয়ার বাজার। এর মধ্যে গেল 5 দিনে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 0.75% কমে দাঁড়িয়েছে 9,228 পয়েন্ট। এছাড়া জার্মানির ডেক্স ইন্ডেক্স 0.12% কমে দাঁড়িয়েছে 23,674 পয়েন্ট। দর্শক, পাকিস্তানের শেয়ার বাজার উঠতে থাকলেও মিশ্র প্রতিক্রিয়ায় রয়েছে এশিয়ার অন্যান্য শেয়ার বাজার। এর মধ্যে গত 5 দিনে জাপানের শেয়ার বাজার নিক্কে 225 ইন্ডেক্স 0.50% বেড়ে দাঁড়িয়েছে 45,303 পয়েন্ট। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট 1.51% কমে দাঁড়িয়েছে 3,831 পয়েন্ট। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স 0.85% বেড়ে দাঁড়িয়েছে 83,014 পয়েন্ট। এছাড়া পাকিস্তানের করাচি 100 ইন্ডেক্স 2.49% বেড়ে দাঁড়িয়েছে 1,57,953 পয়েন্ট। দর্শক, শেয়ার টকের এই সপ্তাহের পর্ব আজকে পর্যন্তই। আগামী পর্বে হাজির হব নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুক পুঁজিবাজার, ভালো থাকুক বিনিয়োগকারীরা। আল্লাহ হাফেজ।